মায়া মানে যা নেই। যেরকম এই যে ঘটনা, সীতা দেবী রামচন্দ্র বসে আছেন তাদের সামনে সেই মায়া মৃগ। ভগবান রামচন্দ্র বলছেন, সীতে এই হরিণের কোনো অস্তিত্ব নাই, মায়া, এই মায়া হরিণ, বাস্তবে এটা হরিণ নয়, এটা একটা মায়া। মায়া মানে যা নয়। কিন্তু সীতা দেবীর অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন। তিনি বলছিলেন, না আমার এইটা চাই, আমার এটা চাই, আমাকে দিতেই হবে। এটা বাংলাতে একটা কথা বলে, চকচক করলেই সোনা হয় না। দূর থেকে চকচকে করতে পারে কিন্তু ওটা সোনা নয়। কিন্তু আমরা যদি তাতে আসক্ত হয়ে যাই, আমাদের একটা কথা বলে না, সে মায়া হোক আর যা হোক, তোরা যে যা বলিস ভাই, কিরকম বলা হলো একসঙ্গে বলি না, তোরা যে যা বলিস ভাই। আরে গেটে ঢোকার আগে ওখানে মুখস্থ করানো হয়েছে, ওখানে লেখা আছে, দেখলাম আমি, ওখান থেকেই পড়লাম। তা আমার ওটা চাই। আর এই করতে করতে আমরা এই জগতে এই চাকচিক্য কিছু জাঁকজমক জিনিস দেখে আমরা খুব আসক্ত হয়ে যাই। তোমরা নাগরদোলা দেখেছো? নাগরদোলা না দেখলে কমপক্ষে টিভির এই পর্দাতে তো দেখা যাচ্ছে। আর নাগরদোলাতে যখন নাগরদোলা ঘুরতে থাকে, চক্কর খেতে থাকে, তখন দূর থেকে মনে কি সুন্দর উঠছে, উপরে উঠে যাচ্ছে আর নামছে, আর ওখান থেকে কি হাসছে, মজা করছে। কিন্তু যারা ঘুরে এসছে তারা বলছে, যাও না, যাও না, ভালো না, যাও না। কিন্তু বললেও কি হবে, আমি যাব, আমি যাব, মাত্র 20 টাকা টিকিট, আমি যাব যাব যাব। তারপরে 20 টাকা টিকিট কেটে বসি, যখন উঠে যায়, উঠছি উঠছি উঠছি, আরে উঠতে থাকো না, উঠছি, বলো উঠছি 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 উঠছি, উঠেতে গেলাম অনেক দূর। এবারে উপর থেকে যখন নামানো হয়, হচ্ছে কি না? আবার কখনো কখনো মাঝে মাঝে বলে না, সেই অন্নপ্রাশনের ভাতও বেরিয়ে যায় মাঝে মাঝে, হ্যাঁ না? কিন্তু আমরা এই চাকচিক্য দেখে তার প্রতি আসক্ত হয়ে যাই। আমরা ছিলাম, আমরা মাতৃজঠরে ছিলাম। আমাদের কবিগণ গাইছেন, আমাদের গুরুদেবগণ, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। আমরা মায়ের গর্ভে এইরকমই ছিলাম, খুব কষ্টের মধ্যে। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে আছে। ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, আমাকে এখান থেকে বের করে দিন, আমাকে এখান থেকে মুক্ত দিন, আমি তোমার ভজনা করব, করিব ভজন তব। কিন্তু জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। আমার জ্ঞান শক্তি সব চলে গেল। জন্মগ্রহণ করলাম আর সমস্ত কিছু ভুলে গেলাম। মায়ের গর্ভে আমি ভগবানের কাছে কি প্রতিশ্রুতি দিয়েছি। আর জন্মগ্রহণ করার পরে আদরের ছেলে, স্বজনের কোলে হাসিয়া কাটানো কাট। আর সবাই কি আদর করে আমাকে। আত্মীয় স্বজন এসে কেউ গাল ধরে টানে, শোনো ভালো আছিস, কেউ নাক ধরে টানে, কেউ কান ধরে টানে। আর তখন আমার কি দাম, এ কোলে ধরে টানে, ওই কোলে ধরে টানে, সব ভুলে যাই আমি। আদরের ছেলে, স্বজনেরও কোলে হাসিয়া কাটানো কাল। হেসে হেসে আবার দিন চলে যাচ্ছে। আরও কিছুদিনে জ্ঞান উপজিল, সংসার লাগিল ভালো। তারপরে ধীরে ধীরে পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা পরে পাঠ পড়ি অহরহ, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, তোমারে ভুলিনু হরি। তারপরে পড়াশোনা করলাম, পড়াশোনা করে চাকরির উদ্দেশ্যে এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছি। আর সংসারের বোঝা টানতে টানতে আমার সময় শেষ। এই হচ্ছে আমাদের জীবন, ভুলে যাই। আমি জন্মগ্রহণ করার পরে আমি দেখি আমি বড় হচ্ছি, আর দুনিয়াটা কত সুন্দর, কত সুন্দর দুনিয়া। আর সবাই যুবক যুবতীরা একে অপরের সঙ্গে কি আনন্দ ফুর্তি করছে। আমারও একজন হলে ভালো হয় না? দেখে দেখে শিখতে পারি, কিন্তু
এই জীবনে সমস্ত কিছু এমনি ফ্রিতে পাওয়া যায় না, পেতে গেলে পেমেন্ট করতে হয়, পেমেন্ট, কন্ডিশন অ্যাপ্লাই। সব কিছুর পিছনে কন্ডিশন আছে, কন্ডিশন। আমাকে কন্ডিশন, আমাকে কিছু না কিছু করতে হয়। যখন আমরা এই মায়া মৃগর প্রতি আমরা আসক্ত হই, তখন তো কোনো প্রকারের কন্ডিশন থাকে না, কিন্তু কন্ডিশনের পরে কি বলে, বিয়ে করার পরে তখন বুঝতে পারি না অনেক কন্ডিশন লেগে যায় এর সঙ্গে। বিভিন্ন জায়গায় সব কিছু অ্যাডভার্টাইজ থাকে, যেরকম এখনকার দিনের একটা চিকিৎসা চলছে ভালো, কি জানো, আমাদের ইন্ডিয়াতে দেখেছি, এখানে আছে কিনা জানি না, কি করে আপনার ওয়েট কমবে, ওয়েট লস করবে কিভাবে, মেদ বা ভুঁড়ি কমাবে কি করে, আছে না? প্রায় জায়গা দেখি, কলকাতায় দেওয়ালে, ট্রেনে, বাসে সব ছবি লাগানো আছে। আপনি ওজন কমাতে চান, এক জায়গায় অ্যাডভার্টাইজ আছে। ওজন কমাতে চান, ওজন কমাতে গেলে কিছু করতে হবে না, কেবল মাথা নাড়লে ওজন কমানো যাবে। একটা লোক দেখে, আচ্ছা মাথা নাড়লেই ওজন কমানো যাবে। তো গেছে ডাক্তারের কাছে, জিজ্ঞেস করছেন এটা আপনি কি লিখেছেন, এর মানেটা কি, ভালো করে বুঝিয়ে বলুন। মাথা নাড়লেই ওজন কমবে। বলছে হ্যাঁ, কোনো প্রকারের মেডিসিন বা কোনো প্রকারের এক্সারসাইজ, কোনো প্রকারের চিকিৎসা নাই, কেবল মাথা নাড়লেই ওজন কমবে। মাথা নাড়া দেখি একটু। আরে যারা ওজন কমাতে চায় মাথা নাড়ো, মাথা। বলে তাহলে কী করতে হবে? বলে মাথা নাড়তে হবে। বলে মাথা নাড়তে হবে মানে? মাথা নাড়ার কন্ডিশন হচ্ছে যখন ভালো ভালো খাবার আসবে শুধু না বলতে হবে, দিলে তোমার ওজন কমে যাবে। তো সব কিছুর পিছনে কন্ডিশন অ্যাপ্লাই, সব কিছুর পিছনে। আমরা মায়া মেঘের পিছনে ছুটলেও কোনো কিছু আমরা ফ্রি পাবো না। একটু দেখি, সাউন্ড আছে তো ওখানে? না, নেই। সাউন্ডের লোক কোথায় গেল? একটা ছোট্ট ভিডিও আছে, হ্যাঁ, একটু দেখবো। কম কম। জোরে হাততালি। সবাই হাসছে, মানে সবার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। কন্ডিশন অ্যাপ্লাই। মায়া মৃগ, মায়ের মতো সব কিছু প্রথমে মালায়, তুমি কত সুন্দরী। কিন্তু সব কিছুর পেছনে আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে। তোমরা কেউ হাত পাখাতে হাওয়া খাও? হাত পাখা, এক জায়গায় পাখা বিক্রি হচ্ছে কলকাতায়, পাখা 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 10 টাকা, 10 টাকা, সারা জীবন হাওয়া খেতে পারবে, 10 টাকা, 10 টাকা। কয় টাকা? কতদিন ও ইউজ করবো? সারা জীবন। ও নিয়ে 2বার 3বার এরকম করেছে, সব কাঠিগুলো খুলে পড়েছে। তখন এই পিছন থেকে, এই পাখাওয়ালা, এই পাখাওয়ালা, এদিকে আসে, এদিকে আসে। তুমি বললে সারা জীবন হাওয়া খাবো, এই এখনই সব কাঠিগুলো খুলে পড়লো। তখন বলছেন কন্ডিশন অ্যাপ্লাই। বলে 10 টাকার পাখা তো, এটা কিভাবে হাওয়া খেতে, আপনি কিভাবে হাওয়া করেছেন? বলছে এরকম হাওয়া করেছি। বলছে না, হাওয়া করার নিয়ম হচ্ছে পাখাটাকে এরকম ধরে মুখটা এরকম নাড়বেন। কন্ডিশন। তো সেই জন্য প্রথম হরিণটা হচ্ছে আমাদের আসক্তি, মায়া মরীচিকার প্রতি, মায়ার প্রতি আমরা ধাবিত হয়ে আসক্ত হয়ে যাই। মনে করি আমার জীবনটা কত সুন্দর হয়ে যাবে, আমি যদি সেই মায়া মৃগকে পাই আমার জীবনটা খুব সাকসেস হয়ে যাবে। কিন্তু গীতা, ভাগবতম, বেদ, বেদান্ত থেকে আমরা জানতে পারছি না,
বাস্তবে কিন্তু তাই না। আগের যেভাবে শ্লোক দিয়ে আমরা শুরু করেছি, সংঘাত সংজায়তে কাম ও কামাত ক্রোধ অভিজায়তে, কাম থেকে ক্রোধ, ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ আমরা বিড়ালের ভিডিও থেকে জানতে পেরেছি। আমাদের এমনি একটু সাধারণ ভাষায় বলে যে যখন আমরা এই মায়া মৃগর প্রতি আসক্ত হয়ে যাই, কীরকম ঘটনা ঘটে, তারপরে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। হিসাবটা এরকম বোঝা যায় যে প্রথম কেউ যখন মায়া মৃগর প্রতি আসক্ত হয়, প্রথমে ছেলেরা অফার দেয় মেয়েদেরকে, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু প্রথমে মেয়েরা একদম প্রত্যেক হ্যাঁ বেয়াদব কথাকার। সবাই হাসছে কেন? সবার এক্সপিরিয়েন্স আছে নাকি? মোটামুটি বারে বারে আই লাভ ইউ, আই লাভ। প্রথমে মেয়েরা অফার দেয় ছেলেদেরকে। প্রথম কে বলে? ছেলেরা বলে, মেয়েরা শোনে। প্রথমে কে বলে? ছেলেরা বলে, মেয়েরা শোনে। পরে মেয়ে এত কনভিন্স হয়ে যায়, তখন মেয়ে উল্টা বলে, আমাকে বিয়ে করো না তাড়াতাড়ি। বোঝে না আমি এখন পড়াশোনা কমপ্লিট করে চাকরি করি, তারপরে তোমাকে বাড়িতে, নাহলে রাখবো কোথায়, কি খাওয়াবো? তুমি তা খাও, আমি তাই খামো। তো প্রথম স্টেপ হচ্ছে ছেলেরা বলে, মেয়েরা শোনে। দ্বিতীয় স্টেপ হচ্ছে মেয়েরা বলে, ছেলেরা শোনে। এবার বিয়ের পরে ছেলে মেয়ে দুইজন বলে, পাড়াপড়শি শুনে। দেখা যায় এরকম? দেখা যায়? দেখা যায়? তো সেই জন্য এক জায়গায় বিবাহ বার্ষিকী পালন হচ্ছে। বিবাহ বার্ষিকী হয় সিলেটে? বিবাহ বার্ষিকী হয়? তোমাদের বিবাহ বার্ষিকী হয়? বিবাহ বার্ষিকী এটা আগে ছিল না, ইদানিং চালু হয়েছে বিবাহ বার্ষিকী। এক জায়গায় বিবাহ বার্ষিকী পালন হচ্ছে, 20 বছরের বিবাহ বার্ষিকী। কত? 20 বর্ষ বিবাহ বার্ষিকী উৎসব। তো বাড়িতে আত্মীয় স্বজন এসছে, লোকজন এসছে, আর সন্ধ্যার সময় কেক কাটিং হবে, গিফট দেওয়া হবে। কিন্তু ওখান থেকে হিরো হারিয়ে গেছে, হিরোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরুষ লোকটি হারিয়ে গেছে। তো স্ত্রী খুঁজছে, গেল কোথায়? আমাদের একদম চরম মুহূর্তে এখন কেক কাটিং হবে, আমরা আনন্দ করব। কোথায় গেল কোথায় গেল? খুঁজতে 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 ছাদের উপরে দেখি বসে আছে, খুঁকিয়ে খুঁকি কাছে কাঁদছে। ওর পিঠে হাত চাপড়ে, ভাই আজকে আমার আনন্দের দিন, তুমি কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার? উঠো। তো উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে স্ত্রীর কাঁধে হাত দিয়ে বলছে, তোমার কি মনে পড়ে সেই পুরানো দিনের কথা? 20 বছর আগে আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, দেওয়ালের আড়ালে, গাছের গোড়ায়, দূরের পার্কে কত গল্প করতাম। একদিন তোমার বাবা এসে আমার কাঁধে বন্দুক রেখে বললেন, দেখো সুমন, এরকম করে লুকিয়ে লুকিয়ে প্রেম হয় না। তুমি আমার মেয়েকে বিয়ে করো, না হলে তোমার 20 বছর জেল। জানা সমা, আজকে আমি সেটা উপলব্ধি করছি, যদি সেকেন্ড অপশানটা নিতাম ভালোই হতো। তো এটা হচ্ছে মায়া মৃগ। এখান থেকে আমরা বিভিন্ন শিক্ষা লাভ করতে পারি। আর সেই মায়া মৃগর পরে দ্বিতীয় মৃগ হচ্ছে আসক্তি মৃগ। মায়ার প্রতি আমরা আসক্তি হয়ে যাই। এই আসক্তি হয়ে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছাই? এই মায়া আর আসক্তি মৃগ দুটো। প্রথমটা কি মৃগ ছিল? মায়া মৃগ। আর দ্বিতীয়টা আসক্তি মৃগ। কিন্তু এই বলিটা ভুলে গেলে হবে না, তোরা যে যা বলিস ভাই। আরেকবার, তোরা যে যা বলিস ভাই। এবার আমরা মায়া মৃগ শুনেছি রামায়ণ থেকে। এবারে এসেছে দ্বিতীয় মৃগটি কি? জোরে, আসক্তি মৃগ। আসক্তি এটা ভাগবতম থেকে,
ভরত মহারাজ, ভরত মহারাজ তিনি অত্যন্ত বিদ্বান এবং অত্যন্ত সুপরিচিতি শশাগোরা পৃথিবীর সম্রাট ছিলেন। কেবল বাংলাদেশের না, ইন্ডিয়ারও না, এশিয়ার না, শশাগোরা পৃথিবীর সম্রাট ছিলেন। এবং তার নাম অনুসারে এই বর্ষের নাম হয়েছে ভারতবর্ষ। তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে হরিভজন করলেন, কিন্তু চোখের সামনে একটা দৃশ্য দেখে তিনি সেই হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে গেলেন। একটা হরিণ, গর্ভবতী হরিণ, সে শিশু জন্ম দিয়ে মারা যায়। সেই অসহায় শিশুটার প্রতি আসক্ত হয়ে ধীরে ধীরে সেই হরিণের প্রতি আসক্ত হয়ে গেলেন। তার লালন পালন পোষণ করতে গিয়ে হরিভজন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আর তারপরে সেই হরিণের চিন্তা করে করে আবার বাড়লো কেন? ঠিক ছিল তো? সে হরিণের চিন্তা করতে করতে সে, মাইকটা ঠিক করো তো একটু দেখি। ঠিক তো ছিল ভাই, তুমি কোথা থেকে এসে হাজির হয়ে গেলে? এই একটা মায়া। তো সেই হরিণের কথা চিন্তা করে করে মৃত্যুর বরণ করলেন। পরের জন্মে তিনি হরিণ হয়ে গেলেন। গীতায় ভগবান বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যপ্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। হে অর্জুন, মৃত্যুর সময় যে যে চিন্তা নিয়ে মৃত্যুবরণ করবে সে সেটাই লাভ করবে। তাই হরিণের চিন্তা করে করে মৃত্যুবরণ করে তিনি হরিণ শরীর প্রাপ্ত হয়ে গেলেন। এমনিও দেখা যায় কেউ যদি ভগবানের পূজা না করে, ভগবানের পূজা, প্রভুপাদ বলেছেন উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ গড, আমরা হচ্ছি ভগবানের অংশ। যেরকম আমার হাত, এই হাতটা হচ্ছে আমার শরীরের অংশ, পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই বডি, আমার শরীরের অংশ। এই হাতের কাজটা কি? এই শরীরের সেবা করা। হাতের কাজ হচ্ছে এই শরীরের সেবা করা। যদি তোমার সামনে খাবার দেওয়া হয়, ভালো খাবার, হাত দিয়ে তুলে আমার মুখে আসবে কি অন্যের মুখে যাবে? কোনটা? অটোমেটিক আমার মুখে আসবে। কেন? তার কাজ হচ্ছে এই শরীরটাকে পোষণ করা। কেউ তোমাকে মারতে আসবে, হাত কি করবে? সেই মার থেকে আমাকে রক্ষা করার চেষ্টা করে না? হাত উঠে যায় না অটোমেটিক? এই হাতের কাজ। সেরকম আমরাও পার্ট অ্যান্ড পার্সেল অফ গড, আমরা ঈশ্বরের অংশ। ঈশ্বরের অংশ, ঈশ্বর হচ্ছেন পরমাত্মা, আমরা হচ্ছে আত্মা। তাই অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। যেরকম হাতের কাজ হচ্ছে পূর্ণ শরীরের সেবা করা, সেরকম আমাদেরও কাজ হচ্ছে ঈশ্বরের সেবা করা, গড। আর প্রভুপাদ বলেছেন আমেরিকা প্রচারকালে ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে, আমরা পার্ট অ্যান্ড পার্সেল অফ গড। তা আমরা যদি গডের সেবা না করি, গডটাকে উল্টে দাও, ডগ সেবা, পশুর সেবা করতেই হয়। এখনকার বর্তমান সমাজ তারা সম্ভ্রান্ত মনে করে যে আমি কুকুর নিয়ে রাস্তায় ঘুরছি, তাই না? কি বলে, ডগ সিভিলাইজেশন। কুকুর নিয়ে ঘুরে, আর গেটের বাইরে লেখা আছে বি ওয়্যার অফ ডগ, আমরা সব বাড়িতে কুকুররা আছি, দয়া করে আসবেন না, লিখে রাখে। পশুর প্রতি আসক্ত হয়ে যায়। তো সেই জন্য আমাদের আসক্তি, এই আসক্তি যেন ভগবানের প্রতি আমরা নিজেকে করতে পারি। আসক্তি আর আসক্তি যদি আমরা নিজেরা ভগবানের দিকে না করতে পারি, এই জগতের বস্তুর প্রতি আমরা আসক্ত হয়ে যাব। এই আসক্তি বৃদ্ধি হতে থাকবে। আর তখন জ্ঞান থাকলেও জ্ঞান কোনো কাজ করবে না। কিন্তু যেরকম সিগারেট খাওয়া ভালো কি খারাপ? ভালো কি খারাপ? খারাপ। সিগারেটের উপরে লেখাও আছে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ। আমাদের ইন্ডিয়াতে তো সিগারেট প্যাকেটের উপরে ক্যান্সারের ছবি দেওয়া আছে, বাংলাদেশেও আছে। তো ক্যান্সারের ছবি দেওয়ার পরে সিগারেট বিক্রি কমে গেছে না বেড়েছে? নাকি একদম সিগারেট বিক্রি বন্ধ হয়ে গেছে? বাড়ুক না বাড়ুক চলছে, ঠিক তো? কেন? লেখা তো আছে। কিন্তু আসক্ত হয়ে পড়েছে লোকে। অ্যাডিক্টেড, ইংরেজিতে বলে অ্যাডিক্টেড, আসক্ত। সবাই মোটামুটি এমন আসক্ত, বলে না
বিভিন্ন প্রকার সেবার প্রতি আসক্ত। এটা হচ্ছে 1 আঙ্গুলের সেবা। আছে বাংলাদেশে? আছে 2 আঙ্গুলের সেবা, 3 আঙ্গুল, 4 আঙ্গুল আর 5 আঙ্গুলের সেবা। তো 2 আঙ্গুলের সেবা সিগারেট। এই আমরা তো বলি, প্রভুপাদ বলে গেছেন যে আমাদের নেশা করা যাবে না। নেশা হচ্ছে একটা পাপ, বলি না আমরা, নেশা হচ্ছে একটা পাপ। 4টি পাপ করার ভিতরে একটা পাপ হচ্ছে নেশা। কিন্তু আমি দেখি জগতের লোক কিভাবে নেশা করে, নিশ্চয়ই তারা উপকার পায়। আর আমি তো সব জায়গায় বলি সিগারেট খাবেন, উপকার পাবেন। কিন্তু সিগারেট খাওয়ার ভিতরে অনেক উপকার আছে। উপকার না অপকার? উপকার না অপকার? অপকার, অপকার, অপকার না, উপকারী। যদি আমি বলে দিই সিগারেট খাওয়া কতটা উপকার, তাহলে কিন্তু ডেলি খাবে তোমরা। আমরা গতবারের আগের বারে বলেছিলাম সিগারেট খাওয়া প্রথম উপকার হচ্ছে, সিগারেট খেলে কেউ যদি নিয়মিত সিগারেট খায় তাকে কমপক্ষে কুকুরে কামড়াবে না। কুকুর কামড়ানো থেকে সে মুক্তি পেয়ে যাবে সিগারেট যদি খায়। এটা আমরা বিভিন্ন জায়গায় যাই প্রচারে, জেলে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, মার্কেটে, বাড়িতে, সব জায়গায় যাই। পাগলাগারতেও যাই মাঝে মাঝে ঘুরতে, কেমন আছে লোক একটু দেখে আসি। তো একবার একটা লোক গিয়েছিল পাগলাগারত ঘুরে দেখতে, তার বন্ধুকে নিয়ে গেছে। তো ওখানকার হসপিটালে যে দায়িত্বে আছে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো একটা কামরাতে ঢুকেছে, একটা কামরাতে ফ্যানের উপরে একটা লোক বসে আছে। পাগল তো, কোথায় বসে আছে? ফ্যানের উপরে বসে আছে। আর বসে বসে এরকম হচ্ছে, সোনালি 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 সোনালি। তখন যে লোকটা ঘুরতে গেছে বলছে, কি হয়েছে ওর? বলছে সোনালি মানে একটা মেয়েকে ও ভালোবাসতো, তো বিয়ে করতে চাইছিল, বিয়ে না করে পালিয়ে গেছে। পরের কামরাতে গেছে, সেই একই আরেকটা লোক এরকম ফ্যানের উপর বসে বলছে, সোনালি সোনালি সোনালি। বলছে এই আবার সোনালি সোনালি করছে কেন? না, সোনালি একে বিয়ে করেছিল, তো এ পায়নি, এও পাগল, আর যে পেয়েছে। এই দুনিয়াটা এরকম। আসক্তি, আসক্তি খুব কঠিন জিনিস। আসক্তি। বাবা, এই আবার কে এলো? বানর। বানরকে কিভাবে ধরা হয় জানো? কিভাবে? কলা খাইয়ে ঠিক আছে, কিন্তু বানরকে আর একটু ভাবে ধরা হয়। বানর ধরার ফাঁক পাতা হয় একটা ছোট্ট পাত্রে, ছোট পাত্র, তার মুখটা খুব সরু, তাকে দেখিয়ে দেখিয়ে খাবার দেওয়া হয়। আর ওটা দেখেও ধীরে ধীরে এগিয়ে যায়, দিয়ে হাত ঢোকায়, তার ভিতর ছোলা বা বাদাম থাকে, ওই একটা নিয়ে খায়, ভালো টেস্ট তো। তখন আবার হাত ঢুকায়, হাত ঢুকিয়ে মুঠোটা ধরে, আর যেই মুঠো করে হাত এমনি ঢুকে যাবে, মুঠো করলে হাতটা আর বেরোবে না, মুঠোও ছাড়ছে না। কেন? আসক্তি। হাতও ছাড়তে, মানে খাবারটাও ছাড়ছে না, আর পিছনে গিয়ে লোকে তাকে ধরে ফেলে। এই যে বুদ্ধিটা হচ্ছে বাঁদর, তাই না? বাঁদর, বাঁদরের অনেক কাহিনী আছে, শুনবে? বাঁদরের কাহিনী শুনবে? শুনবে? আমরা বাঁদরের কাহিনী শুনবো, হ্যাঁ? ঠিক না? হ্যাঁ কি না? তাহলে আমার সঙ্গে বলতে হবে, আমি যেরকম বলছি এরকম বলতে হবে। আমরা সবাই বাঁদর, এর কাহিনী শুনবো, বলো সবাই। আমরা সবাই বাঁদর, এর কাহিনী শুনবো। বানর, বানরের অনেক কাহিনী আছে, কিছু ভালো কাহিনীও আছে, খুব ভালো কাহিনীও বাঁদরের শোনা যায়। বাঁদর একবার কি বলে, এই একাদশী, আজকে একাদশী, আজকে একাদশী, আজকে একাদশী, একাদশী করেছে সবাই? একাদশী, একটা বাঁদরের একাদশী শুনি না, উনি কিভাবে একাদশী করছিল। একবার বাঁদর তার পরিবারবর্গকে ডেকে বলছে, আমি একাদশী করব। বলছে কি রে? বলছে হ্যাঁ, অনেক দিন ভোগ বিলাস করলাম, সময়টা অনেক অতিবাহিত হয়ে গেল, আর নয় আর নয় আর নয় আর নয়। আমি গেছিলাম আমাদের সেই সিলেটের অডিটোরিয়ামে, ইউথ ফোরামের সেমিনার ছিল, গোল্ডেন ডিয়া, বেনুধর বাবুর ক্লাস শুনেছি, আমি এখন একাদশী করবো, একাদশী। বলছে না রে, ছোটো অবস্থায় করতে নেই, বয়স হোক, বড় হোক, তারপরে করবি, যখন চুল টুল পেকে যাবে তখন করবি, এখন করিস।
আমি করব, আমি অবশ্যই করব, আর সময় নষ্ট করতে চাই না, আমি সংযমী হব, আমি নিজেকে সংযম করব। ঠিক আছে, পরের দিন একাদশী, মানে আজকে একাদশী করা শুরু করেছে। সকাল থেকে একাদশী শুরু হয়েছে। কিভাবে একাদশী করব? নির্জলা, একদম নির্জলা করব, তো ভালো করে করব, তাই না? নির্জলা একাদশী করেছে। দুপুরবেলা চিন্তা করছে কালকে তো পালন করতে হবে, জানি না যদি খুব দুর্বল হয়ে যাই, গাছের কাছে না যেতে পারি, তাই গাছকে আঁকড়ে ধরে বসে আছে। পরে চিন্তা করছে এতটাই দুর্বল হয়ে যাব, হয়তো গাছে উঠতে পারবো না, তাছাড়া গাছে উঠেই থাকি। তারপরে আবার চিন্তা করছে জানি না কতটা দুর্বল হবো, হাত বাড়িয়ে ফলটা পাড়তে পারবো কি না, ফলটা পেড়েই রাখি, পেড়ে রেখেছে। জানি না মুখ টুক শুকিয়ে যাবে, দাঁত হয়তো এত দুর্বল হয়ে যাবে যে মুখটা হাঁ করতে পারবো কি না, তাই ফলটা মুখের ভিতরেই রাখি। দাঁতটা এত দুর্বল হয়ে যাবে চিবাতে পারবো কিনা, চিবিয়েই রাখি। তারপরে চিন্তা করছে চিবিয়ে যখন ফেললাম খেয়েই ফেল। তো আসক্তি, এই আসক্তি, এই আসক্তির দরুন আমরা এমনকি ভক্তি জীবনে এলেও আমাদের আসক্তিটা যায় না। কিন্তু আর এটা কাহিনীতে বর্ণনা করা হয়েছে, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের গুরুদেব। তিনি বলছিলেন যে গুরুদেব এসছেন, গুরুদেব এসে সেই পাড়াতে একজনকে দীক্ষা দিয়েছে, দীক্ষা দিয়ে তাকে নির্দেশ দিয়েছেন 4 নিয়ম পালন করবি, প্রতিদিন 16 মালা জপ করবি, আর কি কি নিয়ম আছে আমাদের, প্রতিদিন গীতা পড়বি, গীতার শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে। তো গুরুদেব দীক্ষা দিয়ে চলে গেছে। 4-5 বছর পরে এসছেন শিষ্যকে দেখতে। শিষ্য ছিল জঙ্গলে ব্রহ্মচারী হয়ে ভজন করছিল, তাকে দীক্ষা দিয়ে গেছেন, নাম দিয়ে দিয়েছেন কৃষ্ণদাস, তুমি ভজন করো। 4-5 বছরের পরে মনে পড়েছে শিষ্যকে একটু দেখে আসি না। তো শিষ্যকে দেখতে এসে শিষ্যকে দেখছেন বিরাট সংসার পেতে আছে। বলছে এ কী রে, তোকে দীক্ষা দিয়ে দিলাম হরিভজন করার জন্য, তুই এত বড় সংসার পেতে আছিস। তো বলছে গুরুদেব এই আমার সংসার নয়, এই আপনারই সংসার। আপনার তার মানে আপনি বলেছিলেন আমাকে ডেলি গীতা পড়তে, আপনার নির্দেশ আমি অমান্য করি কি করে? তা আমি ডেলি গীতা পড়তাম, কিন্তু গীতা পড়তে পড়তে দেখছি একদিন গীতা ইঁদুর এসে গীতা কেটে দিচ্ছে। আমি ইঁদুরকে সামলাবো না ভজন করব না কি করব? তাই ইঁদুরকে পরাস্ত করার জন্য আমি একটা বিড়াল আনলাম। তাই বিড়ালটাকে পালন পোষণ করবো কি করে? বিড়ালটাকে পালন করার জন্য আমি একটা গাভী কিনলাম। গুরুদেব গাভীকে দেখাশোনা করবে কি করে? গাভীর দুধ দিয়ে বিড়ালকে আমি পালন করব, কিন্তু গাভীকে তো খাওয়াতে হবে, গাভীকে তো স্নান করাতে হবে, গাভীকে তো সেবা পূজা করতে হবে, কে করবে? তাই গুরুদেব একটা বিয়ে করলাম। তো গুরুদেব এ তো আমার সংসার না, এটা কার সংসার? কার সংসার? গীতার সংসার পেতে বসে আসক্তি। আর যখন এইভাবে নিজের আসক্তির জন্য আমি বিয়ে করি আর অজুহাত দিয়ে দিই, কিছু না কিছু অজুহাত দিই, তখন যদি কেউ এসে বলে এই বিয়েটি করিস না, ভালো না, বিয়েটি করিস না, তুই ভালো করে চিন্তা করে দেখ, এটা কঠিন জিনিস। আরে থাক তো, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাংলাদেশ আছে না, কোনো সমস্যা নেই, সমস্যায় সব ভরা না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। আবার বিয়ে করে তখন অজুহাত দেয়, আরে ঘাড়ি চাপায়। আমরা দেখি মাঝে মাঝে, প্রভু আপনি বিয়ে করলেন, আপনার তো বিয়ে করার কথা নেই। আরে দূর, আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, মা একা হয়ে গেছে, তো মাকে দেখাশোনা করার কেউ নেই, তাই বিয়ে করলাম। আরেকজনের ঘাড়ে আমরা চাপিয়ে দিই, নিজেরটাকে মোটামুটি চালিয়ে নিই, তাই না? এক জায়গায় বলছি, প্রভু আপনি বিয়ে করলেন, আপনার তো অনেক বড় দায়িত্ব ছিল প্রচারের, এটা ওটা, আপনি বিয়ে করলেন। বলছি দেখো আমার বিয়ে করার একদম ইচ্ছা ছিল না, কিন্তু আমি না বিয়ে করলে মেয়েটা সুইসাইড করবে, তাকে বাঁচানোর জন্য আমি বিয়ে করলাম। এই আসক্তির ধরুন কত অজুহাত আমরা জুড়তে চাই, এটা হচ্ছে আসক্তি। তাই তৃতীয় প্রকার হরিণ, প্রথমটা কি ছিল মনে আছে? মায়া মৃগ। দ্বিতীয়টা আসক্তির মৃগ।
আর এই দুটোকে পূরণ করার জন্য রয়েছে কস্তুরী মৃগ। 3 নম্বর মৃগ হচ্ছে কস্তুরী মৃগ। প্রথমটার কাহিনী ছিল রামায়ণ থেকে, দ্বিতীয়টার কাহিনী ছিল কোত্থেকে? ভাগবত থেকে। কিন্তু এই কস্তুরী মৃগ সমস্ত শাস্ত্রে পাওয়া যায়, সমস্ত শাস্ত্র, গীতা, ভাগবতম, বেদ, পুরাণ, উপনিষদ এবং বিভিন্ন বিভিন্ন দার্শনিকরাও এর সম্বন্ধে কত ছড়া কবিতা লিখে গেছেন। কত! আমি পাগল হয়ে বনে বনে ঘুরি, কস্তুরী মৃগ সম আর আপন আনন্দ। আমি নিজের আনন্দ খোঁজার জন্য এই বনে বনে ঘুরে বেড়াচ্ছি কস্তুরী মৃগের মতো। কস্তুরী মৃগটা কি? কস্তুরী মৃগ হচ্ছে এই হরিণ, পুরুষ হরিণের নাভিতে এক প্রকার রেচক পদার্থ জন্মে একটা সুগন্ধ ছড়ায়। সেই হরিণটা যখন বয়সপ্রাপ্ত হয়, যৌবনে পৌঁছায়, তার নাভি থেকে একটা সুন্দর সুমিষ্ট ফ্র্যাগনেন্স, একটা অ্যারোমা, একটা সুন্দর সুগন্ধ ছড়ায়, যেটা সারা বনকে মাতিয়ে তোলে। আর সব পশুরা অনুভব করতে পারে এটা কস্তুরী মৃগের সুগন্ধ, তার নাভি থেকে সুগন্ধ ছড়াচ্ছে। কিন্তু কস্তুরী মৃগ নিজে সে বুঝতে পারে না এই গন্ধ, সেও আসক্ত হয় কিন্তু জানতে পারে না এই গন্ধটা কোথা থেকে আসছে। কোথা থেকে আসছে? তার নাভি থেকে। কিন্তু সেও ছুটে বেড়ায় জঙ্গলের কোথায় এই আনন্দটা পাওয়া যাচ্ছে। তো এর মাধ্যমে বোঝানো হচ্ছে আমরা এখানে রয়েছি, ভগবান কৃষ্ণ সুখ শান্তি আনন্দ আমাদের শরীরেই দিয়ে গেছেন। আনন্দ কোথা থেকে প্রাপ্ত হওয়া যায়, আনন্দের যে মার্গ, আনন্দের যে রাস্তা, পথ আমরা না জানতে পারি, ছুটে বেড়াই কিসে আনন্দ পাবো। এখান থেকে এখানে যদি আনন্দ না পাওয়া যায়, আনন্দ খোঁজার জন্য আমাকে ঢাকা যেতে হবে, বড় চাকরি করতে হবে। ঢাকা থেকে চলে যাব ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে চলে যাব দুবাই, আমেরিকা, ঘুরতে থাকবো। ঘুরতে ঘুরতে আমেরিকায় বসে আছি, তখন চিন্তা হচ্ছে আরে না, সেই সিলেট যে হচ্ছে সুরমা নদীর তীরে, কত সুন্দর পরিবেশের ভিতরে আমার সেই ছোট্ট বাড়িটি, যেখানে লাফা শাক খেতাম। লাফা শাক তো সিলেটে কি আছে? লাফা শাক আছে না? লাল শাক, লাই শাক, বাবা, লাই শাক, পুঁই শাক, সব খেজুরের গুড়ের মোয়া। হায় রে, এই শীতের দিন আছে না? নেই? আছে। নারকেল সন্দেশ, আমাদের বাংলাদেশে এটা কথা আছে না, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, যশোরের খইয়া। বাংলাদেশে কত সুখ, এগুলো সব এখানে কোথায়? ইংরেজিতে একটা কথা বলে, ইস্ট অর ওয়েস্ট, তারপরে তারপরে হোম ইজ দ্য বেস্ট। নিজের ঘরটাই আনন্দ। তো সেভাবে বলা হচ্ছে আমি কনফিউজ। এই কস্তুরী মৃগের দৃষ্টান্ত যে আমি কনফিউজ, আমি জানি না কোথা থেকে সুখ পাবো। আমি ঘুরতে থাকি দেশ দেশান্তরে, আর ঘুরতে থাকি বিভিন্ন প্রকার এই ইন্টারনেটে অ্যাডিক্টেড হয়ে যায়। আমরা ইন্টারনেট ঘাঁটি, হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ, খুঁজতে থাকি বিভিন্ন প্রকার ইউটিউব চ্যানেল, বিভিন্ন প্রকার মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আর কত কি বেরিয়ে গেছে। তার পিছনে কত সময় নষ্ট করে খুঁজি, কি করে সুখ পাবো, কি করে ঘন্টার পর ঘন্টা আমরা কাটিয়ে দিই। আমরা এসব করি কি? হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ, কস্তুরী মৃগের মতো আমরা খুঁজি কি করে সুখ পাবো। বাস্তবিকপক্ষে সুখ আছে কোথায়? সুখ আছে কোথায়? নিজের ভিতরে। আমাদের বাংলা একটা কথা বলে, হাতে পাঁজি মঙ্গলবার। তুমি মঙ্গলবার জানতে পারো, তোমার হাতে তো পঞ্জিকা রয়েছে, খোঁজো, তুমি জানতে পারবে সেখান থেকে। তাই আসক্তি কিভাবে কাজ করে, আমরা এই প্রকার নেটের দ্বারা আসক্ত হয়ে যাই। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ঘাঁটি, হ্যাঁ না, ঘাঁটি। গতবারে হোয়াটসঅ্যাপের গল্প বলেছিলাম, মনে আছে? হোয়াটসঅ্যাপ মেসেজ কজনের মনে আছে? হোয়াটসঅ্যাপ মেসেজ মনে নেই? সে কি বাবা, আরে হ্যাঁ, এটা নতুন ব্যাচ, পুরো পুরো নতুন। আমিও নতুন, সবার কাছে নেই, জানা নেই। কি বলবো? হোয়াটসঅ্যাপ মেসেজ
একটা সুন্দর হোয়াটসঅ্যাপ মেসেজ ছিল, তোমার হোয়াটসঅ্যাপ ঘাঁটো তো, হোয়াটসঅ্যাপে কি ঘটেছিল একবার, এই সিলেটেরই একটা মেয়ে, একজন মহিলা সিলেট থেকে ও চাকরি পেয়েছিল ঢাকাতে। তো যেদিন চাকরিতে জয়েন করতে যাবে তার স্বামী এসে ভলভো বাসে তুলে দিয়েছেন। তো ঢাকা শহরে পৌঁছেছেন ভদ্রমহিলা, চাকরিতে জয়েন করেছেন, সন্ধ্যাবেলা ফ্ল্যাট পেয়েছেন, ফ্ল্যাট বলে তো নাকি কোম্পানি থেকে বাসা ফ্ল্যাট পেয়েছেন, আর সুন্দর ফ্ল্যাটটাকে গুছিয়েছেন। গুছিয়ে মনে পড়ছে যে স্বামীকে একটু মেসেজ দেওয়া দরকার, নাহলে স্বামী খুব চিন্তা করবে। তাই স্বামীর জন্য একটা মেসেজ লিখেছে, কিন্তু সমস্যা হচ্ছে মেসেজটা আরেক লোকের কাছে পৌঁছে গেছে, ভুল করে অন্য দিকে চলে গেছে, অন্য একটা লোকের কাছে। আর যে লোকটা পেয়েছে মেসেজটা সে তো পড়েই একদম অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছিল সে লোকটারই সকালে স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা গেছে, শ্মশানে সমস্ত ক্রিয়াকর্ম মানে দাহ টাহ ক্রিয়াকর্ম করে ঘরে ঢুকছে, তখনই মেসেজটা ঢুকেছে। আর মেসেজটা পড়ে ওর চোখ বড় বড় হয়ে গেছে। মেসেজটাতে কি লেখা ছিল? মেসেজটাতে লেখা আছে, মাই ডিয়ার হাজব্যান্ড, আমি ভালোভাবেই পৌঁছে গেছি, তুমি কোনো চিন্তা করো না, এখানে থাকার জায়গাও খুব ভালোভাবে আমি পেয়ে গেছি, আমি চিন্তা করছি দুই একদিনের ভিতরে তোমাকেও আমি নিয়ে আসবো এখানে। হোয়াটসঅ্যাপ হচ্ছে ফেসবুক পড়ছিলাম, ফেসবুক। একবার বীরবল আর আকবর দুজন গল্প করছে। বীরবল আকবরের নাম শুনেছে? অনেক গল্প আছে বীরবল আকবর, অনেক গল্প। তা আকবর বলছে, বীরবল, এই আমার রাজ্যে সব থেকে বোকা 5 জনকে নিয়ে আসো। তো বীরবল বলছে, এটা আবার কেমন কথা? লোকে ইন্টেলিজেন্ট লোক খুঁজে, তাই তো নাকি? চাকরিতে বলুন, যেখানে হোক, যে কোনো দপ্তরে বোকা লোককে লাগে না বুদ্ধিমান লোককে লাগে? কোনটা? আরে বোকা লোক খুঁজতে পারবে। বলছে ঠিক আছে স্যার। তো ঘুরে 1 মাস ঘুরে তারপর ফেরত এসে দুটো লোককে নিয়ে এসছেন। লোককে নিয়ে এসে বলছেন, মহারাজ এই দুজনকে আমি এনেছি। ডাক্তার আকবর বলছে, আরে তোমাকে তো 5 জনে আনতে বলেছিলাম, তুই 2 জন আনলে কেন? বলছে, মহারাজ একটু ধৈর্য ধরুন, আমি 5 জনকেই আপনাকে প্রেজেন্ট করব, ধীরে ধীরে আপনি ধৈর্য ধরুন। তো প্রথম লোকটাকে নিয়ে এসছেন, মহারাজ এই হচ্ছে প্রথম পাগল, বোকা, সব থেকে বোকা ব্যক্তি। বলছে কেন, এ কি করেছে? বলছে, আমি রাস্তায় যাচ্ছিলাম, যেতে যেতে দেখি গরুর গাড়িতে বসে চলছে, আর গরুর গাড়িতে বসে মাথার উপর একটা হ্যাভি লোড নিয়ে আছে। ওকে জিজ্ঞেস করলাম, তুমি মাথায় বোঝা নিয়েছো কেন? বলছে, এই বোঝাটা গাড়িতে লাগলে গাড়ির উপরে গরুর উপরে বেশি চাপ পড়ে যাবে। তো আকবর বলছেন, হ্যাঁ সত্যিকার এই বোকালো। তো দ্বিতীয় ব্যক্তি বলছে, এই হচ্ছে মহারাজ দ্বিতীয় বোকা। এ কি করেছে? বলছে, ওর চালে ঘাস হয়েছিল, তাই গরুকে এই চালের ঘাস খাওয়ানোর জন্য মই লাগিয়ে গরুকে তুলছিল। বলছে, এ হচ্ছে 2 নম্বর বোকা। বলছে, শুনুন মহারাজ, রাজ্যে আমার জন্য কত কাজ অপেক্ষা করছে, আর আপনি আমাকে বলেছেন বোকা লোককে ধরে নিয়ে আসতে। সেই বোকা লোককে খোঁজার অজুহাতে আমি 1টা মাস কাটিয়ে দিলাম। দেখুন আমার কত কাজ পড়েছে। সেই বোকা লোক খুঁজতে গিয়ে আমি 1টা মাস মোটামুটি কাটিয়ে দিয়েছি। তা আমার মতো তৃতীয় বোকা আর কে আছে? তাই 3 নম্বর বোকা হচ্ছি আমি মহারাজ। তা আকবর বুঝতে পেরেছেন এবার মনে আমার ঘাড়ে পড়বে। বীরবল বলছে, মহারাজ এই জগতে বোকা লোকদের দিয়ে কোনো কাজ হয় না, কাজ হয় কাদেরকে নিয়ে? সব বুদ্ধিমান চালাক বা দার্শনিক লোককে নিয়ে কাজ হয়। আর আপনার কি মাথায় বুদ্ধি ঢুকলো বোকা লোককে খুঁজে দাও? আর এই বোকা লোককে খোঁজার জন্য আমার মতো একটা কর্তব্যরত ব্যক্তিকে কাজে লাগিয়েছেন। আমি মনে করি আপনি হচ্ছেন 4র্থই বোকা লোক আমার বিচারে। তা আকবর তো মাথা নিচু করে বসে আছেন। এবারে কত নম্বর বোকা? 5 নম্বর। বলছে, মহারাজ
নিজের লেখা পড়া কাজ বাজ সব কিছু ছেড়ে দিয়ে ফেসবুকে মুখ দিয়ে আছে। 5 নম্বর বোকাটা কে আসবে, 5 নম্বর বোকাটা কে আসবে। যারা ফেসবুকে চোখ দিয়ে থাকে আমার মনে হচ্ছে ওই হচ্ছে 5 নম্বর বোকা মারা। ফেসবুক যারা দেখে 5 নম্বর। বলছে মহারাজ কেমন লাগলো, বীরবল জিজ্ঞাসা বলছে লেটেস্ট লেটেস্ট হ্যাভি লেটেস্ট। আকবর বলছেন এটা কাজ করো না, তুমি এই যে বোকার পোস্টটা তুমি ফেসবুকে আপলোড করে দাও, কেননা বহু বোকা লোক অপেক্ষা করছে চোখ দিয়ে এই ফেসবুকে 5 নম্বর বোকাকে ধরার জন্য। আরে হচ্ছে আমরা এই ফেসবুক ঘাঁটি, বোকা সব আমার। তো সেই জন্য বলা আছে যে কস্তুরী মৃগ। আরেকটা দেখা যায় কেমন লাগছে দেখতে, বাপরে হেয়ার স্টাইল, নিজেকে কি করে যে আমি সুখ পাবো। এখন তো চুলের স্টাইলটা সব থেকে বেশি। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন প্রথম প্রচারে, প্রভুপাদ লিখেছেন যে আমি এলাম এদেরকে বৈরাগী বানাতে, তো বৈরাগী হয়েই গেছে। ওরা হিপি হয়ে গেছিল না, হিপি। কেউ এদিকে চুল কেটেছে এদিকটা আছে, কেউ সামনে কেটেছে পিছনটা আছে, পিছনটা কেটেছে সামনে। এখনো বাজারে দেখা যায়, দেখবেন চারিদিকে কাটো মাঝখানে একটা স্টাইল। কত ধরনের হেয়ার স্টাইল আর কত রকমের হেয়ার সেলুন। আর এই কলিযুগের হচ্ছে এই কেশ চর্চা, কেশ মানে চুল। এই চুল যার বেশি, যার সৌন্দর্য, সে হচ্ছে সৌন্দর্য রূপে সুন্দরী রূপে পরিগণিত হবে, সুন্দর বা সুন্দরী। আর এই কেশ চর্চা করার জন্য লোকে তার ইনকামে 30% টাকা খরচা করে, প্রচুর টাকা খরচা করে। সারাদিন পেপার পড়ে, টিভি দেখে, টিভি দেখে 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 যে কোন, সবসময় তো ঘরে বসে গালে হাত দিয়ে বসে থাকে প্রায় দেখবে, আর চিন্তায় মাথায় এরকম চুলকায়, আর চুলকাতে চুলকাতে চুলগুলো পড়ে, ঠক 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 করে চুলগুলো পড়ে। আবার পেপার বা টিভি দেখে চুলগুলোকে লাগাবো কী করে, কী তেল ব্যবহার করব, কী শ্যাম্পু ব্যবহার করব। শ্যাম্পু প্রচুর টাকা, 30% টাকা খরচা করে। আমি একটা বাড়িতে যাই, প্রচার করতে গিয়ে বাড়িতে থাকি, তার বাড়ির বাথরুমটা মনে হয় যেন একটা কসমেটিক্সের দোকান। এটা হচ্ছে ভিজা চুলের শ্যাম্পু, এটা হচ্ছে শুকনো চুলের, এটা হচ্ছে ড্যামেজ চুলের, ঠিক আছে, এটা হচ্ছে হেয়ার লোশন, ফেস লোশন, বডি লোশন, লেগ লোশন, হ্যান্ড লোশন। বাপরে কত লোশন আর লোশন। এইটা আমার বাবার, এটা মার, এটা দিদির, এটা আমার লোশন। তো এত খরচা করে লোকে নিজেকে সুখ পাওয়ার জন্য। কস্তুরী মৃগের মতো কি করলে আমি সুখ পাবো। প্রভুপাদ বলেছেন আমাদের ভাই এত টাকা পয়সা নেই, তাই আমার আশ্রমে থাকতে গেলে সবাইকে মাথা নাড়া করে থাকে, মাথা নাড়া করে দিয়েছেন সবাই, যেহেতু টাকা পয়সা আমাদের নেই, কি করা যাবে, তাই আমরা মাথা নাড়া করে ভজন করছি। তো সেই জন্য আসক্তি, কী বলে, কস্তুরী মৃগ, কস্তুরী মৃগের প্রতি আমরা ধাবিত হই। তো এটা গেলো 3 প্রকার মৃগ। প্রথমটা কি ছিল, মায়া মৃগ। তারপরে এটা আসক্তি। এই মায়া আর আসক্তি এই দুটোকে ফুলফিল করার জন্য কস্তুরী মৃগ দেশান্তরে সেই ছুটে বেড়াচ্ছে আমরা। আর সব কিছুর সমাধান আছে, লাস্ট মৃগ হচ্ছে কি মৃগ, শ্রবণ মৃগ। হরিণের সব কিছুর মধ্যে প্রত্যেকটা পশু এক একটা বস্তুর প্রতি আসক্ত হয়। হরিণের একটা বিশেষ গুণ হচ্ছে, হরিণকে শিকারীরা কিভাবে ধরে, হরিণ শুনতে চায় ভালো। শিকারীরা হরিণকে ধরার জন্য সুন্দর মিউজিক বা বিভিন্ন মানে সুন্দর টিউনে গান গায় বা শীষ দেয়, বাঁশির সুর দেয়, তখন একদম চিত্রপটের মতো দাঁড়িয়ে কান খাড়া করে শুনে, আর তখন গিয়ে তাকে ধরে পড়ে। হরিণের এই গুণটা, এই শ্রবণ গুণটা বাকি সমস্ত গুণগুলোকে আমাদের পরাস্ত করে, তার এই গুণটাকে আমাদের নিতে হবে, শ্রবণ করতে হবে। শ্রবণ কীরকম শ্রবণ করতে হবে দেখানো হয়েছে। কিন্তু আমাদের কান কটা, কান কান কটা, 2টা। মুখ কয়টা, একটা। জিহ্বা একটা। ভগবান দিয়েছেন 2টো কান। মুখের যা কাজ হবে কানের ডবল কাজ হওয়া চাই, কেন কান 2টো। কিন্তু আমরা বেশি বলি, বেশি বলি, বেশি বলি। সেই জন্য ভক্তি জীবনের রূপ গোস্বামীপাদ প্রথম উপদেশামৃতের প্রথম শিক্ষা হচ্ছে বাচ বেগম, তুমি কথা বলাটা একটু বন্ধ করো,
শোনো, শ্রবণ করো, প্রচুর পরিমাণে শ্রবণ করো। আর যদি বলতে হয়, গীতায় শিক্ষা দিয়েছেন অনুদ্বেগ করং বাক্যম সত্যং প্রিয়ম হিতম চ। এমনভাবে আমি কথা বলে লোককে যেন উদ্বেগ না দেয়। উদ্বেগ, জিহ্বার কোনো হার নেই, জিহ্বাকে সহজে নাড়তে পারি আর কড়া কড়া কথা বলে দিতে পারি লোককে, লোকের গায়ে লেগে যায়। বলে না, এমনি বন্দুকের গুলি থেকে বাক্যের গুলি আরো বেশি কঠিন।